আজ একটি সুসংবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি আয়োজন ছিল। ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর ঘোষণা করা হলো। সেদিক থেকে এই রাজ্যের বুকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের জন্য বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ, রাজ্যবাসীর জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যেমন আজকের আয়োজনে অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন, ঠিক তার পাশাপাশি তার আগেও সেই বক্তব্য বিভিন্ন জনের মাধ্যমে উঠে এসছে রাজ্যের স্বাক্ষরের বিষয়টি। কিন্তু এই স্বাক্ষরের বিষয়টির সঙ্গে যে কয়েকটি কথা যুক্ত রয়েছে, সেটি হচ্ছে এই রাজ্যের বুকে যারা আছেন, যেসব নাগরিকরা আছেন, তারা যে স্বাক্ষর সেটা আজ প্রমাণ হলো। কিন্তু তাদের কথোপকথন, তাদের লেখা পড়া, বিভিন্ন মাধ্যমে বক্তব্য রাখা, সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আরো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নেতাদের কথা। যেহেতু পূর্ণ স্বাক্ষরের রাজ্য ত্রিপুরা, সেখানে নেতাদের কথার মধ্যেও তার একটা ছাপ থাকা দরকার। তার মধ্যেও নেতাদের কথা কিংবা ফেসবুকে যে পোস্ট করেন, নেতারা যে বক্তব্যগুলো রাখেন, সেই বক্তব্যগুলোর মধ্যেও কয়েকটি বিষয়গুলো হয় খুব গুরুত্বপূর্ণ। আর সেটি হলো এই সময়ের মধ্যে পূর্ণ স্বাক্ষরের ত্রিপুরায় নেতাদের কথোপকথনও বোধ হয় তাতে দরকার রয়েছে এর একটা প্রভাব পড়া। কারণ তারা যে ভাষায় কথা বলেন, যে ছন্দে কথা বলেন এবং যেভাবে তারা সামাজিক মাধ্যমগুলোতে লেখালেখি করেন, সেদিক থেকে এই পূর্ণ স্বাক্ষরের ত্রিপুরায় যদি কিছু ত্রুটি থাকে এবং কথোপকথন লেখায় যদি সেখানে ঘাটতি থাকে, তাহলে যে কেউ প্রশ্ন তুলতে পারে এটা পূর্ণ স্বাক্ষরের ত্রিপুরা, আপনি সেই রাজ্যে আছেন। সেদিক থেকে আমরা বলছি, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব। পূর্ণ স্বাক্ষর ত্রিপুরা, আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে নেতাদের ভাষণে ও কথোপকথনে এই পূর্ণ স্বাক্ষর ত্রিপুরা তার এবং ফেসবুকের পোস্টে দরকার তার প্রভাব পড়া। অর্থাৎ তাতে এই রাজ্যের মানুষ উপকৃত হবে। রাজ্যকে সুন্দরভাবে পূর্ণ স্বাক্ষরের ত্রিপুরা হিসাবে তুলে ধরার ক্ষেত্রে বোধহয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের এই পূর্ণ স্বাক্ষর ত্রিপুরার ঘোষণায় আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তার পাশাপাশি এই সময়ের মধ্যে আলোচনায় তুলে ধরার পাশাপাশি আপনাদেরও প্রতিক্রিয়া আমরা গ্রহণ করব। আপনারা কথা বলবেন এবং এই পূর্ণ স্বাক্ষর ত্রিপুরার আজকের ঘোষণার প্রেক্ষাপটে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। তার সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়ে সরকারের যে পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, তাও আমরা শুনব এবং আপনাদের কথা শুনবো। আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। যারা সাক্ষরতা অভিযানের সফলতার জন্য কাজ করেছেন এবং বিভিন্ন জেলা থেকে যারা এই সাক্ষরতা অভিযানকে সাকসেস করার জন্য এবং নিজেরা শিখেছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই ধরনের একটা অভিনব যে একটা আয়োজনে উপস্থিত থাকার জন্য মঞ্চে এবং মঞ্চের নিচে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যিই আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায় যে তৃতীয় রাজ্য হিসাবে আজকে আমরা ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে। আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর বিশেষ করে যিনি এসছেন উনি ঘোষণা দিয়েছেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা আমাদের জন্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এর আগে মিজোরাম ও গোয়াও ছিল, কিন্তু যেটা এর আগে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা হয়েছিল। এবং কিভাবে আমরা আজকে 95% উপর আমরা পেয়েছি, সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছেন। এবং আগে আমরা সাক্ষরতা বলতে আমরা এটাই বুঝতাম যে খালি সাইন বা কোনো রকমের যদি লেখা যেত এরকম, কিন্তু ম্যাডাম বলছেন যে ইউনেস্কোর যে গাইডলাইন্স এখন সাক্ষরতা হলে এটা হবে না, এটারও যে এই বিষয় জানলে তবেই তাকে সাক্ষরতা মানে লিটারেসি ফুলফিল করেছেন। এই যিনি করেছেন তো করেছেন, কিন্তু রাজ্যের সার্বিক যে একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য, তবেই সেটা সম্ভব হবে। আমাদেরও কিন্তু এই ধরনের অনেকের সম্যক ধারণা ছিল না।
এবং যারা এই অভিযানকে সাকসেস করার জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন, শিক্ষা দপ্তর তো করেছেনই, কিন্তু অনেক স্টুডেন্টও আমি যা খবর পেলাম এবং টিচাররা দিন রাত পরিশ্রম করে এই যে আপনার 15 বছরের ঊর্ধ্বে যারা বয়স্করা আছেন তাদেরকে যেভাবে ওনারা শিখিয়েছেন তার জন্য আমি ওনাদেরকে অভিনন্দন জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদী জি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আজকে কিন্তু তার ছবি আমরা এখানে দেখতে পেলাম। লাস্ট মাইল অবধি আমাদের কথায় কথায় বিভিন্ন যেসব আমাদের স্কিম আছে আমরা সবসময় বলি যে লাস্ট মাইল অবধি যেতে হবে। আজকে আমরা দেখলাম যারা এখানে তো একটা নাটক আমরা দেখলাম, সেই নাটকে আপনারা এখানে সবাই বুঝতে পারছেন যে লেখাপড়া না জানলে কি সমস্যা হয়, যে ক্ষেতের ওষুধ আর পেটের ব্যথার ওষুধ যদি এদিক থেকে এদিক হতো তাহলে তো বিপদের ঘটনা ছিল, এবং এইসব ঘটনা হয়। খুব সুন্দর একটা নাটক এখানে দেখিয়েছে। ভাগ্যিস যিনি মালকিন ওই ফ্যামিলির উনি পড়াশোনা জানতেন, কিন্তু এরকম অনেক ঘটনা হয় যে পড়াশোনা কিন্তু শেষ নেই। যেসব বিষয়গুলো এখানে রেখেছে আমাদের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যে রূপরেখা ওনারা দিয়েছেন এবং সেই হিসাবে যেভাবে ওনারা সহযোগিতা করেছেন, আমি এর জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে আমি ধন্যবাদ দেব। 1961 সালের যে আদমশুমারি সেই অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার ছিল মাত্র 20.24%। বিষয়ে কথাও হয়েছে। পরবর্তী সময়ে 1991-এ 60.44% এবং 2001-এ 73.19%, 2011-তে 87.22% পৌঁছায়। এই যে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এই যে উল্লাসের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা যখন এখানে ইমপ্লিমেন্ট হলো, সেটা পিরিয়ডিক যে লেবার ফোর্স সার্ভে 2023-24 সেখানে দেখা গেছে যে 93.7%, কিন্তু পরবর্তী সময়ে আরো সেটা অ্যাডভান্স হলো, সাক্ষরতার যে পার্সেন্টেজ আরো বাড়লো। 2024-25 অর্থবছর সেটা 95.6% বলেছেন। আমাদের যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন, যদিও এই পার্সেন্টেজটা এখানে এসছেন, কিন্তু উনি বলছেন আরো বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা, এবং যেভাবে তিনবার পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে। হয়তো আরো প্রপার সার্ভে যদি হয় আমরা বলতে পারবো যে আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ হবে। আমি দপ্তরকে বলবো, শিক্ষা দপ্তরকে এই বিষয়ে আরো যাতে সচেতন হয়, সেই কাজটা যেন করে। সত্যি মাঝে মাঝে আমরা যদি আমাদের যে বাড়িঘরের ঘটনা যদি আমরা দেখি, আমরা দেখেছি যারা মায়েরা আছেন, ইভেন পুরুষেরাও, তাদের মধ্যে গান করছিলেন। একটু আগে আমরা দেখলাম গান করেছেন, কিন্তু লিখতে পারেন না, এরকম ছিল। কথা বলতে পারেন, সবই আছে, কিন্তু লেখা জানেন না। কি লেখা জানেন না, মুখে মুখে ওয়ার্ড অফ মাউথে শিখে ফেলেছেন। এই যে অবস্থা আমরা আমাদের প্রতিটি বাড়ি ঘরেও আমরা দেখেছি। এই যে ডেভেলপমেন্ট সেইগুলো আমার কিন্তু আজকে খুব প্রয়োজন। আমাদের দেশের যদি সাক্ষরতা না বাড়ে তাহলে আমরা এই যে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে 2022 সে ঘোষণা করেছেন যে বিকশিত ভারত 2047 হবে, সেটাও কিন্তু এই সাক্ষরতাও একটা বিরাট ইম্পর্টেন্ট। সেটা যদি ফুলফিল না হয় তাহলে সেই দিশায় কিন্তু আমরা যেতে পারবো না। যদিও টাইম লাইন দিয়েছেন ওনারা, 2000 এই যে প্রকল্প 2025-26 অব্দি চলবে, এটা এবারের যে এই সাক্ষরতার যে অভিযান চলছে, তো নিশ্চয়ই পার্সেন্টেজ আরো বাড়বে। এবং ঘরের ভিতরে একটা বাড়িতেও যখন মা বাবা যদি পড়াশোনা না জানে, ওনারা চান যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করুক, সবাই চান। আর এখন বলছে আমার ছেলে মেয়েরা বলছেন যে আমার মা বাবারও পড়াশোনা জানুক।
এবং এই যে একটা অভিযান, সেই অভিযানের মাধ্যমে এটা একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনারা কিন্তু শিখতে পারছেন। আগামী দিনেও যারা যে পার্সেন্টেজটা বাকি আছে তারাও যেন আমি আহ্বান করব, শিক্ষা দপ্তরকেও বলবো তাদেরকে অ্যাড্রেস করার জন্য। এখানে 2022 সালের 1 আগস্ট শুরু হয়েছিল এই অভিযান, এবং আমি বলবো যে এটা একটা সামাজিক আন্দোলন। এটা কিন্তু একটা, যদি আমরা বলি যে এটা একটা প্রকল্প তাহলে ঠিক হবে না, এটা একটা সামাজিক আন্দোলন আমি বলবো। এবং এটা কিন্তু একা টিচার বা যারা শেখাচ্ছে তাদেরকে দিয়ে হবে না, এটা ইন জেনারেল সব মানুষেরই কিন্তু তার সহযোগিতা প্রয়োজন, তাদেরকে উৎসাহিত করা যে যেহেতু এই ধরনের সুবিধা আছে সেই তার যে সুফল সবাই যেন নেয়। 2023 সালের 29শে জুলাই আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রজি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে 3য় বর্ষ, সেখানে উল্লাস 1 একটা লোগো উনি ওখানে উন্মোচিত করেছিল। সেই স্লোগানটা ছিল জন জন স্বাক্ষর, প্রতিটা মানুষ এই স্বাক্ষর, এবং মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে উনি উদ্বোধন করেছিলেন। আজকে এই উল্লাসের যে 5টি যে মেইন, যে শুধু স্বাক্ষর করলে হবে না, ডিজিটাল যে সিগনেচার সেটা করলে হবে না, 5টি মূল যে উপাদান, তার মধ্যে ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, অর্থাৎ রিডিং, রাইটিং এবং বেসিক অ্যারিথমেটিক, 3টা জানতে হবে। এবং তার আজকে আমরা স্টলে যখন গেলাম আমি জিজ্ঞেস করছিলাম, ওরাও বলছে যে এখানে এতটা গুণে বলছিল। অ্যারিথমেটিক্সের মধ্যে আমি দেখলাম অনেকটা ডেভেলপ করেছে, বলতেও পারছে ক দিয়ে কি হয়, খ দিয়ে কি হয়, গ দিয়ে কি হয়। তো অত্যন্ত আনন্দ লাগলো। এবং আমার মনে হয় মানে 80 বছরের এক ভদ্রমহিলাকে সেখানে আমি দেখলাম প্রায়। ক্রিটিক্যাল লাইফ স্কিলসের কথা বলা হয়েছে এখানে, অনেকগুলো আবার পয়েন্ট আছে, যেমন ক্রিটিক্যাল লাইফ স্কিলটা কি, মানে ক্রিয়েটিভ থিঙ্কিং, তার মধ্যে কোনো নতুন চিন্তা ভাবনা আছে কিনা, ক্রিটিক্যাল থিঙ্কিং, টকিং অন চ্যালেঞ্জ, কোনো বিষয়ে সমস্যা হলো তাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া, এইগুলোও কিন্তু এই যে 5টি উপাদানের মধ্যে রাখা হয়েছে আন্ডার ক্রিটিক্যাল লাইফ স্কিল। বেসিক এডুকেশন প্রাইমারি অ্যান্ড লোয়ার সেকেন্ডারি এডুকেশন, সেটাকে ফুলফিল করতে হবে। ভোকেশনাল স্কিলস, যারা বিভিন্ন ইয়েতে ট্রেনিং নিয়েছেন, এবং কন্টিনিউইং এডুকেশন, অর্থাৎ এই যে অনগোয়িং লার্নিং প্রসেস অর স্কিল ডেভেলপমেন্ট, সেইগুলোর মধ্যে যুক্ত থাকতে হবে। এই যে 5টা উপাদান উল্লাসের, সেটা করার সুবাদেই কিন্তু আজকে 95% উপরে 95.7 আমরা পেয়েছি। বাইরের থেকে মনে হবে যে এটা তো এমনিতেই হয়েছে, কিন্তু এই যে ইউনেস্কোর যে গাইডলাইন, সেই গাইডলাইন্স মেনে সেটা হচ্ছে। আমরাও এখানে এসে আজকে জানতে পারলাম যে এইগুলো হচ্ছে, এবং আজকে লাস্ট মাইল মানে গ্রামের থেকে আরম্ভ করে শহরেরও বহু লোক, আমি বলবো যারা আমাদেরও অনেকে আছে বাইরের থেকে, বাড়িতে অনেকে কাজ করতে আসে, অনেক শ্রমিকরা আসেন, আমাদের যারা মেডরা আসেন, তাদেরকেও বাড়ির যে মালিক বলা উচিত যে তোমরা এই ধরনের সুবিধা আছে, একটা সময় করে তোমরা একটু পড়াশোনা করো। আদারওয়াইজ তো আগে কি হতো, এরকম আমরা কথা শুনেছি, পড়াশোনা জানে না, ছেলে বলছে যে এখানে সাইন করে দাও। আরে কি সাইন করে দেব? এক হচ্ছে যদি সত্যিকারেরও হয় সেখানেও সাইন করতে চায় না, তো তার এক যন্ত্রণা, সে আরেক কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে, ওর যে খুব যাকে বিশ্বাস করে তাকে ডেকে পাঠায়, আর ও যদি উল্টো পাল্টা বলে সেখানেও এরকম সাইন হয়েছে, দেখা যাচ্ছে কেসের পর কেস হচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আবার আমি এই মনে দেখেছি সেলফ লার্নিং, কোনোদিন পড়াশোনা করেনি, বাড়ি ঘরে অনেকে আছে মা বাবা নিজেরাই চেষ্টা করে করে পড়াশোনা, পত্রিকা পড়া, নিউজ পেপার পড়া, এগুলো অনেক আগে কিন্তু নিজেরও বিভিন্ন যেসব স্কিল ডেভেলপমেন্টের কথা আজকে বলছি, কিছু না কিছু কাজ করছে, কেউ বসেনি। তো এই যে বিষয়টা একটা স্ট্রিম লাইন করে, কারণ আমরা জানি যে অজ্ঞানতার থেকে জ্ঞানে যদি যাওয়া যায়
তাহলে নিজেকে চেনা এবং চেহারার মধ্যে কিন্তু সেটা ফুটে ওঠে। যারা আজকে আমি দেখছি, যারা ঠিক আছে, আমরা তো ছেলে মেয়েরা এখন তো জন্মের পর থেকেই মা বাবারা চান যে ছেলেরা জানুক, এটা একটা সাবলীল পদ্ধতিতে হয়। কিন্তু যারা একেবারেই শিখেনি, তাদের যখন এই জিনিসটা যে শিখতে পারলো, তার মধ্যে আনন্দের বিষয় একটা চলে আসে। অ্যান্ড ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আমরা বারবার বলি, তার চেহারার মধ্যে ফুটে ওঠে খুশি, এটা ফিল গুড, এই বিষয়গুলো চলে আসে। খুবই ভালো লাগছে এই ধরনের এবং উল্লাসের যে রাজ্যের প্রতিটি ব্লক গ্রামে প্রায় 943টির মতো এখানে সামাজিক চেতনা কেন্দ্র ওনারা খুলেছেন এবং প্রায় 2228 জনের মতো যে স্বেচ্ছাসেবী শিক্ষক এবং শিক্ষিকা ওনারা এই কাজে যুক্ত আছেন। শুধু তাই নয়, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং যারা অবসরপ্রাপ্ত শিক্ষক, কলেজ শিক্ষার্থী, তারাও আছেন এখানে। এখানে যারা ডোর টু ডোর সার্ভেও করা হচ্ছে, সেখানে উল্লাস মোবাইল অ্যাপ একটা আছে, সেখানে রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং সামাজিক চেতনা যেটা আমি বললাম কেন্দ্রে, সেখানে শিক্ষা প্রদান, প্রাইমার প্রস্তুতিকরণ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলের যে সার্টিফিকেট, যেটা একটু আগে দেখিয়েছিল, এখানে সার্টিফিকেটও পাচ্ছে। তো এই সার্টিফিকেট আমি দেখছি যে এটা সম্মিলিত প্রয়াস এবং এইভাবে যদি আমরা আগামী দিন আমরা করি, তাহলে আমরা বারবার বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা অবশ্যই সম্ভব হবে। আমাদের ত্রিপুরা এখন সব দিকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা, আমি সব জায়গায় বারবার বলি এক কথা, যে আজকে জিএসডিপির কথা যদি বলি, স্টেট জিডিপি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু এখন সেকেন্ড হাইস্ট, মানে আসামের পরে আমরা দ্বিতীয় স্থানে। যদি আমরা আজকে পার ক্যাপিটা ইনকাম বলি, সেখানেও আমরা সেকেন্ড হাইস্ট, আমরা সিকিমের পরেই সেকেন্ড হাইস্ট আমরা ত্রিপুরা। এটা ছোট রাজ্য হয়েও আমাদের যে চেষ্টা এবং আমরা ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচার যা চেষ্টা করছি, এবং সেটার সার্টিফিকেট কে দিয়েছেন? কিছুদিন আগে উড়িষ্যা থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন, যাকে দেখিয়ে ত্রিপুরা মে कैसे डेवलपमेंट होता है जाके देखिए। তো আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এতে করে আমরাও উৎসাহিত হচ্ছি, আমরাও কাজের যে আরো বেশি করে কাজ করার সেই ইচ্ছা আমাদের মধ্যে হয়। এখানে 3 ধাপে যেটা বলেছেন, 17ই মার্চ 2024-এ যে ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি অ্যাসেসমেন্ট টেস্ট অর্থাৎ FLNAT সেটা করাতে 4597 জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে 3581 জন উত্তীর্ণ হয়েছে। আবার 29শে ডিসেম্বর 2024-এ করা হয়েছে, সেখানে পরীক্ষার্থী ছিল 14,179 জন। সেই 14,000-এর মধ্যে 13,909 জন পাশ করেছে। 23শে মার্চ 2025-এ আবার করা হয়েছে, সেখানেও 5,800-র উপরে সেখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাতে দেখা যায় 5,896-এর মধ্যে 5,819 জন উত্তীর্ণ হয়েছে। এতে করে যে পার্সেন্টেজ যেটা দাঁড়ায় প্রায় 98.69%। আমি সেই কারণেই বলছিলাম, এখানে রাবিলজি যে বলছিলেন আমাদের পার্সেন্টেজ কিন্তু অনেক উপরে এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের থেমে থাকলে হবে না। আজকে শিখলাম, আর শিক্ষার শেষ নেই, এভরিডে উইল লার্ন সামথিং। এখানে যারা বিশেষ করে মায়েদের আমি বলবো যে সামনের দিকে এগিয়ে যাওয়া, খুব করে পড়া এবং জীবনের আমার মনে হয় একটা দরজা আমাদের সামনে, তার চাবি কিন্তু আপনারা পেয়েছেন। সেই তালা খুলের চাবি আপনারা খুলেছেন, পৃথিবীটাকে দেখতে পাবেন। সেটা যেন আরো আপনারা যাতে যারা এখানে নবস্বাক্ষর নাগরিকরা আছেন তাদের দক্ষতা বাড়ুক, ওনাদের মধ্যে আত্মনির্ভরতার বাড়ুক এবং আরো স্বপ্ন দেখার যে বিষয় সেটাও যেন আরো বাড়ে। আমরা মনে হয় যে আমরা যারা আজকে এখানে যেভাবে এই মহাযজ্ঞকে সফল করেছেন, যারা কোনো পারিশ্রমিক ছাড়াই যেভাবে কাজ করেছেন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদেরকে আমি আবার ধন্যবাদ দেব। এবং আমার মনে হয় তারা সাক্ষরতার মানে সোলজার বলা যায়, সাক্ষরতার সৈনিক, এবং তাদেরকে অবশ্যই বারবারই আমি বলবো তাদেরকে আমি ধন্যবাদ দিতে
আমি মানে কম দিব মনে হয়, বেশি করে বলা উচিত। এবং আজকের দিনটি একটি নতুন একটা যাত্রা, আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে এটা সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বারবার জোর দিচ্ছেন যে এই জায়গায় থামলেই চলবে না, আমরা ত্রিপুরা সরকারও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন যেসব বাইরের থেকে যে ইনস্টিটিউশন আছে তাদের সাথে আমরা যুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমি আশা করি যখন এই ধরনের কাজ সামনের দিকে আসবে, আজকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি, রোবোটিক্সের কথা বলছি, সাইবার নিরাপত্তার কথা বলছি, এগুলো ওনাদের মধ্যে যদি আজকে আমরা এই বিষয়গুলো যদি নিয়ে আসতে পারি, তাদের মধ্যে আরো ইন্টারেস্ট বাড়বে। আমরা স্কিল উদয় কংনাই 2025 আমরা চালু করেছি, সেখানে যারা যুব সম্প্রদায়ের আছে তাদের যাতে বাজারে প্রবেশ করার যে গ্রহণযোগ্যতা, এমপ্লয়েবিলিটি, সেগুলোর জন্য আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন মধ্যে সেটা আমরা কিছুদিন আগে আমরা উদ্বোধন করেছি। আর 2024 সালে অক্টোবর মাসে আমরা রাজ্য সরকার একটা পলিসি আমরা নিয়েছি, ত্রিপুরা স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি। এগুলোর মধ্যেও কিন্তু যারা আজকে এই পাশ করেছেন তারাও এই স্কিল ডেভেলপমেন্টে যদি আপনারা আসেন এবং তাদেরকে যুক্ত করাটাও কিন্তু আমার মনে হয় এখানে শুধু এডুকেশন ডিপার্টমেন্ট, যাতে এখানে বলেছেন যে এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরবর্তী সময় চ্যালেঞ্জ যাতে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে ওদের যুক্ত করা যায়, সেটা এআরডিডি হোক, স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টই হোক, অন্যান্য হেলথ ডিপার্টমেন্টের হোক, আপনি বলেছেন সেটা। তাহলে আরো আমাদের যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যে চাইছেন সবকা মানে যাতে ভালো করে উন্নয়ন হয়, তো আমি আশা করি যে এই প্রোগ্রামটা আমাদের জন্য সাফল্য হবে, আগামী দিনে আরো ভালো হবে এই আশা রেখে সর্বপ্রথম আমি যারা আজকের সাফল্যের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই 7 রামনগর বিধানসভার, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। এখানে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমিও ওনাদের সাথে এক হয়ে আমি বলবো যে আজকের যারা ছাত্র ছাত্রী তারাই আগামী দিনে এই রাজ্যের ভবিষ্যৎ এবং আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন পরীক্ষা আসে প্রতি বছর, উনি যেভাবে পরীক্ষা পে চর্চা, পরীক্ষা থেকে আগ মুহূর্তে সমস্ত ভারতবাসীর যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে অনেক বার্তা দিয়েছেন এবং কিভাবে স্ট্রেস মুক্ত হওয়া যায় তারও কিন্তু উনি মার্গদর্শন আমাদের করেছেন। আমরা প্রায়শ যখন এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর হয় আমি নিজেও উপস্থিত থাকি এবং উনি যেসব কথাগুলো বলেন সেই দিশায় আমরাও কিন্তু ছাত্রছাত্রীদের সাথে পরবর্তী সময় আমরাও শেয়ার করি এবং দেখেছি ওদের মধ্যে কোনো স্ট্রেস যেটা সাধারণত হওয়া উচিত, আমি বলবো না যে নেই, কিন্তু অনেকটা দেখলাম এর মধ্যে মাইনাস হয়। তো এটা একটা এই ধরনের যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে উদ্যোগ পৃথিবীর কোথাও হয় কিনা আমার জানা নেই, যে পরীক্ষা পে চর্চা এই ডোনাল্ড ট্রাম্প করবে কিনা আমার জানা নেই। আর ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে আরো যারা রাষ্ট্রনেতারা আছে কোনদিন মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববার করবে আমার জানা নেই। তো অদ্ভুত, মানে যেভাবে উনি চিন্তা ভাবনা মানুষের সাথে কানেক্ট করার যা যা দরকার সেগুলো উনি করেন। আমি জানি না আগামী দিনে 2014 আগে এবং 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন একটা ইতিহাসের পাতায় একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা আমি বলতে পারি। এবং আমি জানি যে ওনার কি কি করেছেন সেইগুলো সম্পর্কে হয়তোবা বিশ্ববিদ্যালয়ে সেখানে থিসিসও জমা দিতে পারে, গবেষণার বিষয়ও হতে পারে, আমি নিশ্চিত। এত সব কাজ করেছেন প্রতিদিন। আর
আমরা দেখলাম যে স্টুডেন্টদের কাছ থেকে উনি সবসময় যারা পড়ুয়া ছাত্রছাত্রীদের সারা ভারতবর্ষের সবার সাথে কথা বলেন, ওনাদের থেকে মতামতও নেন। আমরা যদি মনে করি যে আমরা সব জানি, তাহলে কিন্তু এটা ভুল হবে। আজকাল ডিজিটাল যুগে নমস্কার, কে বলছেন? আমাদের এখানে নমস্কার, আগরতলা থেকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই শুরু হয়ে দেখুন। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেসব কাজ করেছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে স্বর্ণ করে লেখা থাকে, আসলে সত্য। কারণ কোন প্রধানমন্ত্রী, আমি ভারতবর্ষে না শুধু বিশ্বের কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান 4 বছরের জন্য ফৌজি দপ্তরে চাকরি, আপনি দেখুন তো এই মাঝে যুদ্ধ লেগেছে। আমার ছেলে যদি 4 বছরের চাকরিটা পাইতো, আমি তো অন্তত যুদ্ধে ক্ষেত্রে ছিলাম না। এইবার মোদী নিজে করুক গিয়ে যুদ্ধ, কারণ আমার 4 বছরের চাকরির জন্য আমার ছেলে এত বড় বিপদে যাবে, এইটা আমি দেব না, কখনোই দেব না। আমার এত বড় লোক নেই। কারণ যদি 30 বছরের জন্য চাকরি হতো, চাইলে হয়তো যাইতো, টাকাইতো, পালন করতো। এরকম প্রধানমন্ত্রী আর এরকম সিদ্ধান্ত, এগুলি শূন্য করে লেখা থাকবে। এবার মানিক সাহা লেখক আর না লেখক, মানুষের মনে কিন্তু এটা লেখা হয়ে গেছে যে এরকমও প্রধানমন্ত্রী ছিল। নরেন্দ্র মোদী তো সারা জীবন থাকতেন না, যে এরকমও প্রধানমন্ত্রী ছিল 4 বছরের জন্য চাকরি। আর বহু মানুষ আছে, খোঁজ নিয়ে দেখুন মানিক বাবু, যে 30 বছর যাবৎ বাসার কাজ করছে, একটি বাড়িতেই কাজ করছে 20 বছর যাবৎ, ওরা ছাড়ে না। এই ধরনের খামখালিপনা সিদ্ধান্ত, আর বিশেষ করে নরেন্দ্র মোদীর আমলে দেখার যে সর্বনাশ, উদাহরণস্বরূপ ত্রিপুরাকে ধরা যায়, দেখতে পারে। কারণ ত্রিপুরাতে এখনো 70,000-এর উপর পোস্ট খালি আছে। এইটা ভারতবর্ষে বিশেষ করে আমি বলবো প্রধানমন্ত্রী নিজের দপ্তর, যেটা মুখ্যমন্ত্রী সচিবালয় বলে, আমি এই সচিবালয়ে কাজ করে এসেছি আপনার প্রায় 40 বছর। এখানে পোস্ট খালি পড়ে আছে, একজন গ্রুপ ডি আছে। আপনারা তদন্ত করে দেখুন বা বলুন যে আপনার কথাটা মিথ্যা। শুধু গৌরী দেবনাথ বলে একজন গ্রুপ ডি আছে, এখনো কাজ করছে। আমি খবর নিয়ে দেখছি, ওকে অ্যাসেট ডিপার্টমেন্টে অ্যাসেস করে দিয়েছে। মুখ্যমন্ত্রী সচিবালয়ের সব ফাইল অ্যাসেট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে। কাজেই এই সরকার বড় বড় কথা দেখবেন, কারণ যদি 2টা ম্যাচও দান করে, তাইলেও 10,000 টাকা খরচ করে আসর সাজিয়ে এই ম্যাচগুলি হাতও দিয়ে দেয়। এই মানে প্রশাসনের এত খরচ বাড়ানো হয়েছে, বাজেটের টাকা অন্য খাতে চলে যাচ্ছে। গ্যাসের দাম, কারেন্টের দাম বাড়িয়ে, কেরোসিনের দাম বাড়িয়ে তারা মানুষের মাথায় বাড়িয়ে বড় বড় কথা বলছে। ভারত কি স্বাধীন হয়েছে নরেন্দ্র মোদী আসার পরে, আগে না পরে? মনে হয় নরেন্দ্র মোদী ভারত স্বাধীন করেছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। ইন্টেলিজেন্সই শুরু হয়ে যাচ্ছে, কিছু জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের এখানে অলরেডি আরম্ভ হচ্ছে বহু জায়গায়। সেই জায়গায় এখন অনেক বেশি জ্ঞান বৃদ্ধির যা যা দরকার অনেক বেশি জানি। আমরা নিজেরও কলেজে অধ্যাপনার কাজ করেছি, এখানে যারা আছেন সবাই অনেকেই করেছেন। এবং 45 মিনিটসের পরে 45 মিনিটসে সবাইকে সব জ্ঞান বিতরণ করা যায় না, অসম্ভব এক একটা ক্লাসে। এর মধ্যে প্রতি বছর বন্ধ থাকে, সপ্তাহে এমুক বন্ধ, এতে করে কোর্সের যে কারিকুলাম সেটা সম্পূর্ণ করা যায় না।
কাজেই স্টুডেন্টরা কিন্তু এখন নিজেরাই নিজেদের পড়াশোনার ক্ষেত্রে, কারণ নিজের কাছ থেকেই নিজের শিখতে হবে। কালকেও যোগা দিবস গেছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে, তখন কিন্তু আজকে এই 21শে জুন আজকে যোগা দিবস হিসাবে পালিত হচ্ছে, আন্তর্জাতিক যোগা দিবস। সেই যোগার মাধ্যমে আমাদের নিজেদেরকে চেনা, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে প্রতিদিন যদি ওরা যোগা করে, আজকাল আমরা ইন্টারনেট এবং মোবাইলের যুগে আমরা সমস্ত বসে থাকি, এতে করে আমরা শরীর চর্চা একেবারেই ভুলে গেছি। এর মাধ্যমে, যোগার মাধ্যমে নিজেকে শান্ত রাখা, নিজের যে স্মৃতি, ব্রেইনের যে মনে রাখার যে বিষয়, সেইগুলোকে খোদ্দার করা, এবং মাইন্ড এবং সোল এবং ইন্টেলেক্ট তিনটাকে একসাথে করা, এগুলো আমাদের পরম্পরা ছিল, এগুলো কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। একটা সময় ছিল ভারতবর্ষে মানুষ বাইরের থেকে, বিদেশ থেকে এখানে পড়তো, নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ ভারতবর্ষে পড়তে আসতো। সেগুলো এই বিদেশি আক্রমণে সেগুলো তছনছ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, সেই বিষয়গুলো আবার নতুনভাবে উনি আবার রিভাইভ করার চেষ্টা করছেন। আমাদের এখন কি হচ্ছে, আমাদের অনেক গার্জিয়ান আছে, ছেলে মেয়েরা, আপনার ছেলে কোথায় থাকে, বলে আমেরিকা থাকে, আমার ছেলে কোথায় থাকে, লন্ডনে থাকে। খুব নিজেকে আমরা গর্ববোধ করি। নমস্কার, কে বলছেন? এখন আমেরিকাতে কি আমার ছেলে কি করছে, আমার কি লাভ হবে আমার জানা নেই। নমস্কার, কে বলছেন? ভারতবর্ষের কথা বলুন। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা বলুন। মাননীয় প্রধানমন্ত্রী, কথা বলুন। মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কোয়ালিফিকেশন ফিটা একটু বলতে পারেন? হ্যালো, আপনার বক্তব্য রাখুন। আমার জানা নেই। ভারতবর্ষের মধ্যে যদি দেখা যায় তাহলে বুঝতে পারতাম। দেখা যায় মা বাবা, যে একটু আগে বললেন যে মা বাবারা সারাক্ষণ ধরে মাস্টারের বাড়ির সামনে বসে থাকে, মশার কামড় থেকে আরম্ভ করে তাড়াহুড়ো করে, এমনও হয়েছে অনেক ঘটনা যে অ্যাক্সিডেন্টও হয়েছে। অথচ এই ছেলে মেয়েকে তৈরি করে বিদেশে পাঠালাম, এতেই আমি খুশি। আর এই মা বাবার যখন অবস্থা খারাপ হয় তখন আসতেও পারে না, দেখতেও পারে না, এরকম ইতিহাস বহুত আছে, বহু ঘটনা আছে। তো সেই ধরনের প্ল্যাটফর্ম আজকে ভারতবর্ষে ছিল না। এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই প্ল্যাটফর্মগুলো আজকে দিচ্ছে। আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ 5G, সেখানে আমি পড়তে গিয়ে আমি যা দেখলাম, যে যারা মেডিকেল স্টুডেন্ট, হেলথ সেক্টরে এত ভালো কাজ করে মেডিকেল স্টুডেন্ট যারা, তারা এখন আর এমনও হয় যে কলেজে বা ওটির ভিতরে যাওয়ার দরকার নেই, এমন হবে অ্যাজ ইফ দে আর অ্যাটেন্ডিং দ্য ওটি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ভাবুন তো, আমরা তো আগে বই পড়ে পড়ে তারপরেও বুঝার চেষ্টা করতাম। এখন যে 3Dর যুগে এত বেটারমেন্ট হয়েছে, টিঙ্কারিং ল্যাম্প থেকে আরম্ভ করে, স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে সবকিছু আমরা আজকাল করছি। কাজে কোনো অবস্থায় আমাদের ছেলেমেয়েরা, ত্রিপুরার ছেলেমেয়েরা, আমি আবার বলছি, যে যখন বাইরে যায় তখন নিজের পটেনশিয়াল সম্পর্কে বুঝে। কারণ আমরা অনেক ত্রিপুরার মানুষের অনেক বাধ্যবাধকতার মধ্যে নিজেদেরকে তৈরি করতে হয়। যখন সেখানে যায়, আমাদের গতকালে আমি দেখছিলাম আমাদের একজন আইএস যখন অল ইন্ডিয়া যে ওদের মসুরিতে পরীক্ষা হচ্ছিল, আমাদের ত্রিপুরার টিসিএস থেকে আইএস হয়েছে, অ্যান্ড শি স্টুড ফার্স্ট। মানে প্ল্যাটফর্ম পেলে
মানে এটা দেখে আমাদের তো গর্ববোধ হয়, আমাদের ছেলে মেয়েরা সব দিকে উন্নত। কিন্তু রাজ্যে এবং অ্যাটলিস্ট ভারতবর্ষে থাকলে আমার মনে হয় আমাদের দেশের উন্নতি হবে, এটা আমার মনে হয়। বিদেশে ঠিক আছে যাওয়ার জন্য কোনো প্রোগ্রাম মানে আছে, কোনো কারিকুলাম আছে, 15 দিন 20 দিন 1 মাস, বাট ই শুড গেট কাম ব্যাক। আমার এখানে আমি নাম বলবো না, একটা বেশ নাম করা স্কুল আছে, যে স্কুলে মানে ভর্তি করানোর জন্য অনেকে অধীর আগ্রহে বসে থাকে। তো এই আশ্রমের যিনি বাইরের যিনি আছেন লিজেন্ড, সেই লিজেন্ড ব্যক্তি আমার কাছে একবার দেখা করতে এসেছিলেন। আমি ওনাকে বললাম যে আপনার যে এত নাম ধাম আপনাদের স্কুলের, তো সেই স্কুলের থেকে যে এত বছর ধরে যে ওরা পাশ করলো তাদেরকে তো আমি সমাজে খুঁজে পাই না। যখন ক্রাইসিস পিরিয়ড দাঁড়ায় ওদেরকে তো খুঁজে পাই না, ওরা কোথায়? উনি অকপটে স্বীকার করেছেন যে ওরা আসে ঠিকই, কিন্তু তারা তাদের নিজেদের কেরিয়ার তৈরির জন্য আসে, আর কিচ্ছু না। মানে এটা কিন্তু কত বড় একটা সমস্যা, চিন্তা করুন। বললাম এই লোকগুলো যে আদর্শে আপনার স্কুল থেকে বেরিয়েছে, সেই আদর্শের যখন আমরা দেখি সমাজের মধ্যে অনেক গ্যাপ আসে, তাদেরকে খুঁজে পাই না আমরা। তো এটা একটা বিরাট মানে শুধু পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, তাতে করে কিছু লাভ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন আমাদের যে এই ভারতবর্ষ বা রাজ্য কেউ চালাবে, সেই সব ব্যক্তি চালাবে কাদের? যাদের কাছে নলেজ থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, তারাই। কাজেই যারা এখানে স্টুডেন্টরা আছেন, আমি বলবো যে জ্ঞানের কিন্তু শেষ নেই। অন্ধকার থেকে আলোর দিকে যেতে গেলে অজ্ঞানের থেকে জ্ঞানের যত বেশি আমাদের ডেভেলপ হবে, তত বেশি আমরা মানুষ এবং আমাদের পরিবেশ, আমাদের যে সমস্ত পৃথিবীর যে বাস্তবতা, আমাদের যে হিউম্যান টাচ এবং নিজেকে তৈরি করার বিষয়, সেগুলো আমাদের আসবে। আমরা এগুলো ভুলে যাই। বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে কিন্তু নেগেটিভের দিকে বেশি কিন্তু আকৃষ্ট হই আমরা। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মেয়র বলেছেন যে আমরা খুব চিন্তিত এখন এখানে এইচআইভি এবং এইডস নিয়ে। কেন হবে এইচআইভি এইডস? ত্রিপুরার এখন বেশ বড় ভালো স্থানে আছে। এখানে ভালো স্থান মানে ভালো না, ভালো স্থান মানে খারাপের স্থান। এইচআইভি আমরা সবাই জানি যে হিউম্যান ইমিউনো ভাইরাস। তো এটা শরীরে যদি একবার হয় তাহলে কিন্তু সারা জীবন সেটা যায় না। তো এই বিষয়গুলো যদি বলতে হবে, যারা ড্রাগ এডিক্টেড তাদের মধ্যে দেখা যায় এগুলো বেশি হয়, এবং তার জন্য উনি আবেদন করেছেন, বলেছেন উনি যে স্টুডেন্টদের দেখে রাখতে হবে, গার্জিয়ানদেরও দেখে রাখতে হবে আমার ছেলে ঠিকভাবে কোথায় যাচ্ছে, কোথায় মানে কাদের সাথে কথাবার্তা বলে, এইসব দিকে নজর রাখা প্রয়োজন। এবং ঠিক সময়ে যে ট্রিটমেন্ট, এন্টি রেট্রোভাইরাল যে ট্রিটমেন্ট, সেটা থেরাপি, সেটা নেওয়া দরকার। ভাইরাল লোড যদি কমানো যায় তাহলে সেটা আর ছড়াবে না, সে ইনফেকশনটা সেটা ছড়বে না। এই যে একটা মেসেজ, তার যে অ্যাওয়ারনেস, সেটা আমাদের সবার করতে হবে। এবং এইচআইভি যখন হয় প্রিলিমিনারি স্টেজে যদি এটাকে ধরা যায় তাহলে এইডস হয় না। তো এইডস একবার হয়ে গেলে তাহলে এইডসে কিন্তু মানুষ মরে না। এইডসের আমার যে রক্তের মধ্যে যে WBC আছে তাকে আক্রমণ করে, আমার যে প্রতিরক্ষা করার জন্য আমার শরীরের যে মেইন কোষ সেটাকে আক্রমণ করে। তাহলে অপরচুনিস্টিক যারা, যেমন টিউবারকুলোসিস বা গনোরিয়া, সিফিলিস, আদার্স, ইভেন ক্যান্সার পর্যন্ত, শরীরের যখন ইমিউনিটি কম হয়ে যায়, বিভিন্ন ইনফেকশন, এগুলো আমাদের শরীরে, এবং তাতেই মানুষ মারা যায়। এইগুলো আমাদের বলা দরকার। সব জায়গায় আমরা বলি যে সমস্ত জায়গায় যারা স্টুডেন্টরা আছে এই বিষয় নিয়ে আমার মনে হয় আমাদের মানে সবসময় আলোচনা দরকার। এখানে খুব গরম, সবাই হাঁসফাঁস করছে, কি করা যায়, তাড়াতাড়ি কবে সংবর্ধিত হবে, সংবর্ধনের জন্য সবাই বসে আছে, আমাদের কথা শোনার জন্য এখানে কারোর কনসেন্ট্রেশনও নেই আমার মনে হয়। তবুও বলতে হবে, তাই বলছি আমি। আমাদের ত্রিপুরাতে এখন যেভাবে আমরা আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদেই হোক, আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টই হোক, অনেক আমাদের যে কার্যকরী পদক্ষেপ আমরা এর মধ্যে নিয়েছি। এনসিইআরটির যে পাঠ্যক্রম
হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, আমি বাবুকে বলছি স্যার। হ্যাঁ পূর্ণ স্বাগত ত্রিপুরা একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের একটা টপিক গেছে, সেই জন্য আমি আপনার টিভি টোয়েন্টি স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা সবাই জানি যেটা শিক্ষা জাতির মেরুদণ্ড, কেবল শিক্ষাই পারে সভ্যতার বিকাশ ঘটাতে এবং সভ্যতার ফুল ফোটাতে। সমাজের একটি বিরাট অংশ এখনো স্যার বিদ্যালয়ের বাইরে যারা পড়ে লেখার সুযোগ পায়নি, তাদের উপরে গুরুত্ব দিয়ে পূর্ণ সাক্ষরতা করতে আমাদের সরকার গুরুত্ব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিন্তু আমরা এখনো শুধু সিগনেচার করতে পারলে তাকে স্বাক্ষরযুক্ত বলি, সেটা ভুল স্যার। স্বাক্ষর মানে যুক্ত মানুষ তাকে বলে যিনি পড়তে পারেন, বুঝতে পারেন, লিখতে পারেন। তো আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সরকারের সঙ্গে তাদের হাত মিলিয়ে সবার ঐক্যবদ্ধ করে তুলে আমরা সামনে এগিয়ে যাবো এবং নতুন ত্রিপুরা করবো। নমস্কার স্যার। এটাটির যে পাঠ্যক্রম আমরা চালু করেছি, আমরা সুপার 30 প্রকল্প আমরা এর মধ্যে চালু করেছি। এইবার 2024-25 অর্থবর্ষে দেখা গেছে এই সুপার 30-তে একজন আইআইটি পেয়েছে, 3 জন এনআইটি পেয়েছে, 3 জন এমবিবিএস চান্স পেয়েছে। তা আমাদের এইসব যে কার্যক্রম আমরা নিচ্ছি, এতে করে অনেকের সুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি। যারা নবম শ্রেণীতে মেয়েরা আছেন তাদের জন্য বিনা পয়সায় আমরা সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত ত্রিপুরায় প্রায় 1,13,000-এর মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। এবং আমরা এই যে বাইসাইকেল আমরা দিলাম, এত ভালো লাগে। আগরতলা শহরে হয়তো তার উপলব্ধি আমরা করতে পারি না, কিন্তু যখন আমি বাইরে যাই, গত পরশুদিনও সাবরুম আমি গেছি, আসার সময় যখন মেয়েদের দেখি বাইসাইকেল নিয়ে যাচ্ছে, কত ভালো লাগে। একটা বাইসাইকেল মানে ওইসব জায়গায়, গ্রামীণ এলাকায়, এটা তাদের কাছে একটা বিরাট পুরস্কার হিসাবে ওরা মনে করে। আমাদের সরকার সেই কাজগুলো আমরা করছি। যারা আরক্ষা দপ্তরের যারা আছেন তাদেরকেও, তাদের যে ছেলে মেয়ে, তাদেরকে উৎসাহিত করার জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেট লেভেলে আমরা 11,000, 10,000, 9,000 করে দিচ্ছি। যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছে সেখানেও আমরা প্রথম এবং দ্বিতীয় সে একই আমরা যে টাকা ধার্য করেছি সেটা সেখানেও দিচ্ছি। আমরা যেটা আমি বললাম যে টিঙ্কারিং ল্যাব, আইসিটি ল্যাব, সেটাও আমরা সমস্ত স্কুলে আমরা করেছি। মিশন মুকুল একটা প্রকল্প আমরা চালু করেছি। মিশন মুকুলে কি, আঙ্গনবাড়ি কেন্দ্রে যারা ছেলে মেয়েরা থাকে তাদের কিন্তু যখন প্রি প্রাইমারি স্কুলে ভর্তি হবে, আঙ্গনবাড়ির পরিবেশই একরকম, কিন্তু যখন স্কুলে আসবে তার মধ্যে কিন্তু সে পরিবেশ খাপ যাতে খাওয়াতে পারে তার জন্য একটা মডিউল আমরা সেখানে তৈরি করেছি। পিএমসি প্রকল্প, এবং আগে বিভিন্ন স্কুলে বিভিন্ন ভাবে স্কুলের কোশ্চেন হতো, এবার আমরা কেন্দ্রীয় স্তরে অভিন্ন প্রশ্নপত্র আমরা স্টার্ট করেছি। বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার স্কুলের, মাননীয় মেয়র সাহেব বলেছেন এখানে যে প্রায় 44 বিদ্যালয় নতুন ভবন আমরা নির্মাণ করেছি, এবং তাতে খরচ হয়েছে প্রায় 153 কোটি টাকার উপরে। আমরা 2024-25 যে সাল, সেই সালে প্রায় 350-র মতো বিদ্যালয়ে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য প্রায় 80,87 লক্ষ টাকা আমরা দিয়েছি। 2025-26 অর্থ বছরে আরো 30 বিদ্যালয় যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি, এবং তাতে করে আমরা এবারের বাজেটে আমরা রেখেছি প্রায় 264 কোটি টাকা। 2025-26 যেখানে মেজর এবং মাইনর যে সংস্কার করতে হয় তার জন্য প্রায় 151 কোটি 21 লক্ষ টাকা ব্যয় করা হয়। এবার এখানে মাননীয় প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, যে ত্রিপুরার যে এবার রেজাল্ট এত ভালো হয়েছে, কিন্তু আমি বলবো যে রেজাল্ট আরো ভালো হওয়া উচিত। সিবিএসইর যে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এখানে 29,000-এর উপরে, সেখানে যারা নিয়মিত পরীক্ষায় বসেছিল সেখানেও প্রায় 28,000-এর সাড়ে 28,000 মতো, এবং 345টি স্কুলের মধ্যে 100% রেজাল্ট হয়েছে, মানে 100% পাস করেছে, এবং মোট পাশের হার প্রায় 86.53%। আমরা যদি উচ্চ মাধ্যমিক ফলাফল যে আমার কাছে আছে এখানে,
সেখানে দেখা যাচ্ছে প্রায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত 21,500-র উপরে। সেই জায়গায় যে বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373টি, 39টি স্কুলে 100% সেখানে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। গত বছর বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট নিয়ে খুব হইচই, বহু লোক আমাকে ফোন করেছে, বহু বিরোধীরা বহু কথা বলেছে, কিন্তু এইবারের রেজাল্টে এত সুন্দর রেজাল্ট হলো। আমি ধন্যবাদ দেব যেভাবে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের, কারণ এই নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি কিভাবে তাদের আরো ভালো করা যায়। ওনারা আমাকে বলেছেন এইবারের শুধু না, আগামী দিনে আরো হয়তো এই আস্তে আস্তে করে আরো ভালো রেজাল্ট। এখন প্রচার জোরালো হবে। আমাদের শুধু বক্তব্য একটি, পূর্ণ স্বাক্ষরে ত্রিপুরায় সকলের কথায়, বিশেষ করে নেতাদের কথায়, শাসক দলের নেতাদের কথায় পূর্ণ স্বাক্ষরের ছাপ থাকা দরকার, অথবা জনগণই বলবেন এই পূর্ণ স্বাক্ষরে আপনারা এখনো স্বাক্ষর হয়ে উঠতে পারেননি। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।